I apologize for being awkwardly being present over here because আরেকটা প্রোগ্রামের সাথে কোইনসাইড করে যাওয়ায় and I apologize যে আমি আগের স্পিচগুলি শুনতে পারিনি but definitely the last speaker really has touched upon all the soft belly of the entire problem. But what I would imagine that what we need to discuss at greater length is the geopolitics. Now, why geopolitics comes in? I mean, as Masroor Bhai has been very kind to introduce me, who tries to understand geopolitics. আমার কাছে যেটা মনে হয় যে this is no longer an issue that can be dealt on an ad hoc basis, and this is where my biggest concern and biggest criticism of the government's were. আমি যেটা বলছিলাম যে আমাদের মেজর প্রবলেমটা যেটা হচ্ছে, এবং আমি মনে করি যে লাস্ট স্পিকার যে পয়েন্টগুলি তুলেছেন এগুলি প্রত্যেকটাই হলো কালবিনেশন অফ ad hoc basis responses to the global geopolitical order. Even আপনি আমাদের ফরেন পলিসিতে দেখেন এনার্জি ডিপ্লোমেসি চেয়ে we are very focused on economic diplomacy and so on, but we have never focused on energy diplomacy. Even foreign ministryতে you'd probably not get energy experts at all. আবার এনার্জি রিলেটেড যে বিষয়গুলি বাংলাদেশ থেকে ডিল করা হয়, these are very siloed. If you look at the Ministry of Energy, Ministry of Foreign, Ministry of Industry, Ministry of Commerce, তার মানে আমাদের এই entire understanding of geopolitical supply chain is so fragmented that it happens on the basis of everyone's different perspectives and priorities. Now, this is why I would always argue যে এই বছরের যে ক্রাইসিসটা আমরা দেখছি এটাকে আগে বলা হতো স্টর্ম. ইট ইজ নো লঙ্গার এ স্টর্ম, ইট ইজ অ্যান আর্থকুয়েক. আর্থকুয়েক কি? স্টর্ম পাস করে, আর্থকুয়েক পাস করে না. আর্থকুয়েকের একটা বিশাল রেমিফিকেশন থেকে যায়. একটা ইস্যু দেখেন হরমুজের ব্যাপারটা. হরমুজ উই হ্যাভ টকড অ্যাবাউট মেনি ইয়ার্স. হ্যাভ উই এভার ডিসকাস যে কোনো ধরনের ম্যারিটাইম ইনস্টেবিলিটির ক্ষেত্রে ইন্স্যুরেন্স প্রাইসেস যে চেঞ্জ হয়ে যায় এবং ইন্স্যুরেন্সের ক্ষেত্রে বড় রকমের নীতিগত পরিবর্তন আসে? এবার তো ইন্স্যুরেন্স ইস্যু করাই ডিক্লাইন করে দিয়েছে. কোভিড এর সময় ইন্স্যুরেন্স বেড়ে গেছে, এবার তো ইন্স্যুরেন্সই দিচ্ছে না. সুতরাং ইউ সি these are the issues that we have never factored in. At the same time, we have always talked about that we had a fantastic US deal, but at the same time, if you look at the deal, that the invocation of Article 301 by USTR has also put us into a diplomatic embarrassment at the moment. যে তার মানে ডিসকাশনের সময় কি আমরা আমাদের প্রাইস কম্পিটিটিভনেসটা কেন হয়, লেবার থেকে শুরু করে লেবার ইনসেন্টিভাইজেশন 47-43টা সেক্টরে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইনসেন্টিভস দেয়, সাবসিডিজ দেয়. তো সুতরাং এই সাবসিডিজের কারণেই তো উই আর অ্যাকচুয়ালি গ্লোবালি কম্পিটিটিভ. তো এগুলি কি নেগোসিয়েশনের সময় দেওয়া হয়নি? সো অ্যাট দ্য সেম টাইম ইফ ইউ লুক এট দি গ্লোবাল এনার্জি শক, এই যে নাম্বারগুলি আমার আগের স্পিকার দিলেন, অ্যাবসলিউটলি ominous numbers, but these numbers are not the new numbers. এবং in future you're going to see more conflicts coming. তারপরে আপনি যদি দেখেন যে ইমিডিয়েট ডোমেস্টিক ইম্প্যাক্ট গুলি, মানে প্রবলেমটা যেটা হচ্ছে ইউক্রেন কেসটা যদি আমরা নিই জিওপলিটিক্যালি, যে ইউক্রেনের পরবর্তীতে প্রিভিয়াস গভর্নমেন্ট হ্যাড অল দি এক্সকিউজেস টু সে that the price instability, domestic market, credit borrowing, সবকিছুই were affected by the Ukraine crisis. But 6 মাস পরে কিন্তু this has become structural problem. So তার মানে আজকে যে প্রবলেমটা হচ্ছে সেই প্রবলেমটাকে যখন আপনি বলবেন যে ইরান কেন্দ্রিক এবং একটা পর্যায়ে যখন স্টেবিলাইজেশন আসবে, আপনার by the time this stabilization comes, মানে geopolitical stretch is so long যে by the time it becomes your stabilization or perhaps global stabilization in energy price, আপনি কিন্তু এটাকে স্ট্রাকচারাল প্রবলেমে পরিণত করবেন. তার মানে এই নেক্সট 6 মাস আপনি যেটাকে অ্যাডহক রেসপন্স মনে করছেন সেটা ইভেন্চুয়ালি উইল বিকাম এ স্ট্রাকচারাল প্রবলেম ফর ইউ ইন দ্য লং টার্ম. সো সেইখানে একটা জিওপলিটিক্যাল আন্ডারস্ট্যান্ডিং, যে জিওপলিটিক্যাল সাপ্লাই চেইন, জিওপলিটিক্যাল সোর্সিং, এবং আপনি সাপ্লাই চেইনের ক্ষেত্রে দেখেন এতদিন আমরা হরমুজের কথা বলে আসছি. We have a huge linkages with the Bay of Bengal going through the Malacca. And if the Malacca becomes a flashpoint, then you have another layer of problem coming in front of you. এবং geopolitically যদি আপনি Bay of Bengal দেখেন, how many countries are now active? Americans want to be here, the French has interest, the Indians have interest, it is the Chinese backyard.
Chinese blind spot. So you are now also culminating another level of disaster, catastrophe coming in God knows when. It is not a question যে এটা ঘটবে কিনা. It is a question when is it going to happen, and then Malacca becomes another choke point for you. At the same time, remittance এর জায়গাটা দেখেন, আমরা এই দিক থেকে চিন্তা করছি যে this is very much from a energy driven, instability driven approach. But if you look at the automation driven, the Middle East will eventually go for automation now. After all these things, investors' confidence on the Middle East will erode. At the same time, you are going to see that their entire energy business will have a different business model in the coming years. So the Chinese will have a different business model. The Iranians will have already dictated the business model. That means your supply chain model is going to fundamentally change. Now, we have talked about the price is going to be a very different regime, will go through a very different regime. But at the same time, the whole business model যখন change হবে, whether our private sector is able to comprehend this sort of changes or not. And this change is not driven by the price or the market. It is by the geopolitical implication of what is happening at the Gulf. At the same time, you are now seeing that Venezuela comes in. The Americans are now producing their own resources. At the same time, the Chinese are going for a huge renewable transition. At the same time, আপনি যদি ঢাকার রাস্তা দিয়ে 10 মিনিট হাঁটেন, if you want to convert your Dhaka's transportation into EV, you need battery, you need the supply chain, you need the technologies. We are not prepared for that at all. Still today, the solar panel goes almost like 37% taxes. And that also tells you the sincerity about the transition has largely been missing. আবার ফিরে যাই যে রেমিটেন্সের ব্যাপারে, রেমিটেন্সকে আমরা এখন হয়তো একটা সলিউশন করতে পারি করে ডিপ্লোম্যাটিক্যালি হয়তো শর্ট টার্মে মেজর problem na holo, but this will also take us to one fundamental question, is that this will prompt the Middle Eastern governments to reduce dependency on the labor. At the same time, this will increase the dependency of technology, which means that Middle East will be going through a massive technological transition so that they don't have to rely on the external labor, so that they are comfortable in their own ways. This will also help them to really mitigate their fiscal challenges in the coming years. এইখানে আমাদের অ্যাপ্রোচ এখনো যে যুদ্ধের কারণে রেমিটেন্স কমে যাচ্ছে, কিন্তু এইটার কারণে যে ট্রানজিশনটা হয়ে যাচ্ছে, we are not looking into that. And then certainly our 15-year Qatar energy deal, is it going to be a liability or a lifetime? If you look at the energy deal that we have signed with the US, at the same time, the energy deal that we have with Qatar is also getting into a new kind of discussion, because the declaration of force majeure is going to be a new norm in the coming years. Now, that is where we have to be very, very careful about. Our negotiation teams need to understand what conditions allow force majeure to happen, how this force majeure is going to really change the entire economic ecosystem in terms of energy security. And perhaps that will also tell us that how much what we call that strategic reserve phenomena will rise. Now, এখানে strategic reserve ক্ষেত্রে দুটো বড় প্রবলেম আছে। একটা বড় প্রবলেম হলো আমাদের দেশে strategic reserve কে দেখা হয় supply chain এর point of view থেকে, so from the supply prism or the demand prism. But the strategic reserve has to be very different. Europe has gone for a new strategic reserve policy since 2024. Please look into those documents, compare it with the pre-Ukraine war. At the same time, they have gone through a major reshuffle in terms of strategic sourcing. আমাদের strategic sourcing আমরা ইরানের পর থেকে বিভিন্ন দেশে ঘোরাঘুরি করছি, but this should have been done way before the whole crisis happened. And are we going to continue the same practice? The foreign ministry is going to continue the same practice. The economic community is going to follow the same practice. This is something we have to do. So we have three immediate scenarios that we have to really factor in. Is the first, even if the ceasefire happens, but we are going to see a manageable shock, moderate inflation pressure, temporary rationing, but this will have a longer implication in our sourcing processes. Second, if there is a protracted war, if it goes beyond 2 to 3 months,
the oil will be between 100 to 120. If the Iranians are right, then it might go to 200, but that is way too much. Probably the global economy will go for a massive recession by then. And this will have a serious budgetary implication for Bangladesh that my previous speaker has talked about. And if the strait closure or regime change happen in Iran, and that sustains for 3 more months, then we are talking about almost $300 barrel a barrel coming in, which will definitely put us into the balance of payments crisis, and definitely that will go for GDP contraction. তার মানে হলো যে এটার সাথে আসবে হলো potential return of migrant workers. তার মানে food security will be at problem. So I think that we need to understand these scenarios, but this scenario should be a process where the private sector should push the government to really come up with a long-term resolution of the problem and not on the basis of ad hoc nature. With that kind of understanding, my humble understanding, I'd rest my case by saying a strategic crisis can also be a strategic opportunity. Now, whether you're going to make it an opportunity by saying that I'm going to go into the diversification, LNG from the US, Africa, or emerging exporters, are we going to transfer our existing system towards the renewable, or perhaps are we going to really deal with the geopolitics from business as usual or from a transactional multipolarity? And please be mindful, the world will no longer be on the basis of international law or international order. Those days are over. This is the time when multilaterals will also be weakening. So আপনি WTO dispute resolution করতে যাবেন, arbitrationের দিকে যাবেন, সবকিছুই bilateral হয়ে যাবে. So therefore, whether we are prepared for a transactional multipolarity, or perhaps even I was in a meeting this morning that the Rohingya crisis, again, ঘুরে ফিরে international community will help us. Well, international community has no appetite for humanitarian issues. Hence, therefore, after food security, the global community will come and rescue. That will not happen. So therefore, we have to be prepared for a multipolarity that is transactional, and we don't have international order coming back anytime. And often I argue that we are perhaps going back to the pre-Westphalian time, for which our bureaucracy is not yet prepared. Thank you very much, with Michael.